মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারিনি। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। মিটফোর্ডের যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এ নিয়ে কথা বলেছেন সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। এই মর্মান্তিক ঘটনাকে আসলে হৃদয় বিদারক ছিল। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে দেখে আসি। মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারিনি। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায়, কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক সরকারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে, যেভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ামো করে তারপরে কথাবার্তা বলেন, তাহলে আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক, ইউটিউবার, টিকটকার কিছু বের হয়েছে, আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে। তারাই মনে হয় বিএনপিকে গেল 15 বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে। তারা বাঁচাইতে পারবে না। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে, লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা, এই বেটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস, এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে। আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো। একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু, চোখ বন্ধ করে, যে সেই লোকটা আসলে আমার এরকম, এটা কি সম্ভব? কখনো প্রশ্নই আসে না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে, সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তার ধরে আনলো, ভাত খাওয়ালো, ভিডিও দেখলাম আমরা সেটা। কিছুক্ষণ পরে আবার সে নাই। দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো, একদম স্যাড মিউজিক। একটা ভিডিও আমার মনে আছে, ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে, যে আইডি থেকে, যে মোবাইল থেকে, তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন। ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি, যেখানে ওইটাই সব জায়গায় চলেছে। এখন আমার একটু বলেন, ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা, এরা একটা মানুষকে মেরে ফেলবে, এটা আপনার বিশ্বাসযোগ্য? মনে করেন একটা মার্ডার সম্ভব, একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও, চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা মানুষকে যেইভাবে সে মারলো, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? আপনাদের মনে আছে 5 তারিখের আগে ওই যে শমী কায়সারের যেই 6 নম্বর স্বামীটা আছে আপনার, মোহাম্মদ আলী আরাফাত, সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে। এই ড্রাগ, এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে, কিন্তু এটা কিন্তু একটা ভীষণ রকমের ঘটে এই ঘটনা। ড্রাগ করে কি করে? একটা মানুষ যখন খুন করতে যায়, সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে। আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি, অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি, সিরিয়াল কিলারকে দেখেছি। তারা তাদের বক্তব্য দিয়ে লোক, তো আপনি সুস্থ থাকেন কিভাবে? যেমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই, সাংবাদিক আফতাব, উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে। তো ওদের যেগুলো যে আপনি মারলেন, মারার পরে সারা ঘুমাইলেন কিভাবে?
বলতেছে গাঁজা খাইছি, গাঁজা খাই ঘুমাইছি। তো এই হয়েছে অবস্থা। এখন এই বিষয়গুলোতে যেটা হয়, কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ডাইরেক্ট করেছে। এই পরিকল্পনা আমি যেটা মনে করি, বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা হয়, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই দুইটা ঘটনা একই সুতোয় গাঁথা। এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে। কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে, কয়দিন পরপর ছিনতাইয়ের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আপনি দেখেন, যদি নাকি নিউজটা এইভাবে আসতো, আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে, এই সোহাগ, তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী। এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে, এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই, চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই। এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোহাগের একটা ভাঙির দোকান আছে। আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে, এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, তারপরে এই ভাঙির টাঙ্গির দোকানপাট, তারপরে ফুটপাতের, এগুলো কার পক্ষে থাকবে, কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে, এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয়, কামড়াকামড়ি হয়। এই কুকুরের ছানাদের যে কামড়াকামড়ি, সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা। এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে, যে আমার এলাকায় এটা, এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না, তুই এলাকায় করতে পারবি না, তুই অন্য এলাকায় যা, সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে। এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে। এটা কত 2 দিন আগের ঘটনা, কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই, বাইরে এনে তারপরে পেটানো, এরকম না বিষয়টা। এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো। আচ্ছা, এবার আমাকে বলেন, যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদাবাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা এক দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই ধরনের করে যদি নিউজটা আসতো, যেভাবে এটাকে ছড়ানো গেছে, যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে, এইভাবে আসতো না। তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো, এটা নিয়ে হাসাহাসি হইতো, এটা নিয়ে অনেক আলোচনা হইতো, সব ঠিক আছে, একই রকম হইতো। কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর, যেভাবে মারা হয়েছে, এটা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না। এবার একটা পয়েন্টে আসেন। প্রথম হচ্ছে, ভিডিওটা করলো কে, ভিডিওটা ছড়ালো কে, তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো, এই নিউজ কে দিল? আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল, দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম, দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি। কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না, বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না। আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে। কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই, যে 5 তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম, সেই যুদ্ধ এখনো চলছে। আমি কিছুটা ঠান্ডা, এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে, আত্মকেন্দ্রিক হয়েছে, নিজে একটু শান্তিতে থাকতে চাই। বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে, 16 তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে, পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে, ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে, তাইরে দেওয়া চলবে, এইভাবে চালাই যাবো। আমার দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার। এই দেশে দেশপ্রেমিক সাজার পরে 5 তারিখের পর থেকে আমাদের সম্মান, আমাদের সবকিছুই দেখেছি, আর ইচ্ছা নাই। তারপরেও এটা তো ছাড়তে পারবো না, কারণ দেশ তো আমার, এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো, কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই। যা যেমনি মনে চায় লুটে ফুটে খা, জনগণ শাস্তি দিয়ে দিবে। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম, কয়েকটা জায়গা। 1 নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন, তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল
সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে, এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায়, আমি RTVর কথা যদি বলি, এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল, সেখানে জিয়াউর রহমানকে একদম পাকিস্তানের এজেন্ট, প্রচন্ড দেশদ্রোহী, দেশবিরোধী, লোভী একজন অফিসার হিসেবে সেখানে দাঁড় করানো হয়েছে। সেটা কে দাঁড় করিয়েছে? RTVর CEO আশিকুর রহমান। তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি, তার অফিসে বেলায়েত নামে একজন আছে, আরো কয়েকজন আছে, সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে। আতিকা রহমান, আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে। করার পরে সেখানে AKM ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে RTVর 5% শেয়ার নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে RTV চালায়, আমেরিকায় বসে বসে RTV চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাবো? আমি তো দেশের দায়িত্ব নেই। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে RTV চালাচ্ছে। একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি, তার কাছ থেকে বহুদিন ধরে বলছি এই অফিস এদেরকে আপনি সরান। আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কাউকে সরানো হয়নি। নাজরিন মুনি এখন পর্যন্ত টকশো করে। ডিবিসির আরেকটা আছে, ওই যেটা কিনা মজুমদার, জুয়েল, ইকবাল সুবানদের খাট গরম করে মহিলাটা, সুন্দরী আপা, ডিবিসির কি ওই টকশোটা করে, একটারও সরানো হয় নাই। 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু, শাকিলা, কি ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে। কোন জায়গা থেকে তাদের সরানো, ইভেন ভাই শুধু এই 2 জায়গা না, এর বাইরেও বহু জায়গা আছে, কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছি। ভাই, পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন, সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম, অল্প অল্প কিছু, আমরা যা জানি যে সেটা 10%, 5% হবে। 95% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন, সবাই তো ছিল, কেউ কিছু বলেছে নাকি? পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। কোন গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন? আজ পর্যন্ত পান নাই। ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা, সেগুলো কোথায়? নাই। আপনি আসার পরে চাপ দিয়েছেন, আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন, আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে পিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি যাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পেরেছেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়নদার সঙ্গে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।